চোখ কোথায় নিয়ে হাঁটিস? চোখ কোথায় নিয়ে হাঁটিস? আর একটু হলেই তো পড়ে হাত পা ভেঙে ফেলতে। নূর সাথে সাথে নিজেকে সামলে বলল, সরি সরি, আপনি ব্যথা পাননি তো? আল্লাহ, আমি তো আপনার শার্টটা নষ্ট করে দিয়েছি, পুরো ভিজে গিয়েছে। দাঁড়ান একটু, এক্ষুনি এক্ষুনি দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুই পরিষ্কার করতে পারবি? করতে চাইলে নিজের হাতে করবি, অন্য কাউকে দিয়ে করাবি না। নাহলে মাকে বলবি বা ছোট আম্মুকে বলবি। আচ্ছা শোন, এই শার্টটা তুই নিজ হাতে ধুবি। নূর অবাক হয়ে জানতে চাইল, কেন? সাদাফ নূরের কানের কাছে ফিসফিস করে পড়ল, তুই নষ্ট করেছিস, তাই তুই ধুবি। আর এটা তোর দায়িত্ব। এখন থেকে নিজের দায়িত্ব বুঝে নে। নূর লজ্জা পেয়ে লজ্জায় লাল হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে দিন। ভেতরে আয়। আপনি যান, আমি আসছি। বলেই সাথে সাথে সাদাফ উপরের দিকে যেতে শুরু করলো। নূর সুপের বাটিটা আস্তে করে তুলে নিচের দিকে গেল। রান্নাঘরে ঢুকতে বাটি হাতে নিয়ে জেনা নরিন আফরোজ বললেন, কি রে, শব্দ পেলাম, কিভাবে পড়ছে? পুরো ফেলে দিয়েছিস? সাথে সাথে নূর বলল, হ্যাঁ, বড়াম্মু সাদা ভাইয়ের শার্ট উপরে ফেলে দিয়েছে। আম, বাটিটা রাখো, আর কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে ফেলো সেইটা। আমাকে সাদা ভাইয়ের শার্ট নিজ হাতে ধুতে বলেছে। কথাটা শুনে সাথে সাথে নরেন আফরোজ মুচকে হাসলো, নূরের দিকে তাকালো। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। একদিনে এই সংসারে সাদাফের বউ হয়ে পুরোদমে গৃহিণী হয়ে যাবে। নতুন করে আবারও এবাড়ির বড় বউ হবে নূর। নূরের মাথায় হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, যা, আমি এগুলো পরিষ্কার করিয়ে রাখছি। 10 মিনিটের মধ্যেই নূর সাদাফের রুমে দরজা নক করলো। সাদাফ বলল, ভেতরে আয়। ঢুকে দেখলো শার্ট খুলে চেয়ারে রেখেছে, অন্য একটি টি শার্ট পরে বসে আছে। নূরকে রুমে ঢুকতে দেখে সাদাফ বলল, ওই যে শার্ট, তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার কর, নাহলে আবার দাগ লেগে যাবে। আমি এখন একটু ঘুমাবো। ঠিক 5টার দিকে আমার জন্য কফি নিয়ে আসবে। নূরকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে সাদাফ জিজ্ঞেস করলো, কিছু বলবি? না, দাঁড়িয়েছিলাম, আপনি আরো কিছু বলবেন কি না? সাদাফ মুচকে এসে বলল, তুই কি ভেবেছিস আবারও তোকে কাছে রাখবো? বেশি পাকা হয়ে গেছিস। যা, শার্টটা গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার কর। বিকেল 5টা মানে ঠিক 5টা কফি নিয়ে এসে আমার ঘুম ভাঙাবি। নূর মুচকি হেসে সাদাফের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। বলে টি শার্টটি বুকের সাথে জড়িয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে লাগালো। অমনি আবার দেখা হয়ে গেল হুমায়ুন রহমান আর ফজলুর রহমানের সাথে। ফজলুর রহমান সাথে সাথেই বলল, তোমার হাতে কি আম্মু? সাদা ভাইয়ের শার্ট আমাকে ধুতে বলেছে, ময়লা লেগেছে কি না? তুমি কেন ধোবে? আমার লোক নেই বাড়িতে ধোয়ার? আছে, কিন্তু আমাকেই ধুতে বলেছে। কথাটা শোনার সাথে সাথে হুমায়ুন রহমানের কাশি উঠে গেল। ফজলুর রহমানের দিকে তাকে কিছু না বোঝার ফান করে বলল, আমার কাশি আসছে খুব, কথা বলতে পারছি না। দেখলেন ভাই, সাফাত কি করছে? বাড়িতে এত লোক থাকতেও ও আমার ছোট্ট মেয়েটিকে দিয়ে নিজের কাপড় ধোয়াচ্ছে। না বাবা, আমি স্যুপ ফেলে নষ্ট করেছি তো, তাই আমাকে ধুতে বলেছে। আর অনেক না তো, শুধু একটা শার্ট। আমি তো নষ্ট করেছি, স্যুপ ফেলে দিয়েছিলাম সাদা ভাইয়ের উপরে, তাই। ফজলুর রহমান তাকালেন হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান না বোঝার ভান করে কাশির অভিনয় করতে লাগলো। নূর সাদাফের শার্ট ধুয়ে নিজের রুমের বারান্দা মেলে দিয়েছে, আর ঠিক 5টায় কফি নিয়ে সাদাফের রুমে এসে নক করবে। ঠিক তখন চিন্তা করলো সাদাফ ভাই তো ঘুমোচ্ছে, তাই নক করে ঢুকতে হবে না। নক না করে ঢুকে পড়লো নূর। দেখলো সাদাফ ভাই পুরো শিশু বাচ্চাদের মতন এক হাত কপালে রেখে আরেক হাত ব্যান্ডেজ করা হাতটি পেটের উপর রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে। নূর ধীরে ধীরে কফিটি টি টেবিলের উপর রেখে এগিয়ে এলো বিছানার সাদাফের মাথার কাছে। এক দৃষ্টিতে তাকে রইল নূর। নূর সব সময় সাদাফ ভাইয়ের দিকে এইভাবেই তাকাতে পারে না, লজ্জা হয়, ভয় হয়। এখন তাও একটু দূর থেকে দেখে, কিন্তু আগে ওভাবেই দেখতে পেত না। এখন অবচেতন হয়ে ঘুমোচ্ছে সাদাফ ভাই পুরো শিশু বাচ্চার মতন। নূর হাঁটু ভেঙে সাদাফের মুখোমুখি হয়ে বসে আছে। সাদাফের মুখটি ভালো করে দেখছে। সাদাফের চুল, কপালে, ঠোঁট, নাক, ভ্রু সবকিছু কত সুন্দর। মনোযোগ সহকারে অবলোকন করছে নূর। একটা মানুষ কত সুন্দর হতে পারে। সাদাফকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে নূর।
আগে কখনো এভাবে দেখেনি। ছোটবেলা থেকে দেখেছে, কিন্তু 6 বছর বিদেশে থাকার কারণে এখন যেন নূরের একটু লজ্জা লাগে। সবার কাছ থেকে শুনেছে ছোটবেলায় থেকে সাদাব নূরকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওকে কোলে নিয়ে ঘুরতো, কাঁধে করে ঘুরতো, স্কুলে নিয়ে যেত, কলেজে নিয়ে যেত, দিনভর কোলে কোলে করে রাখতো। কিন্তু 6 বছরে দূরত্বে যখন নূর একটু বড় হলো, সাদাব তখন বিদেশ থেকে আসলো, তখন হঠাৎ সাদাবের আচরণ একটু পরিবর্তন হওয়ায় নূর ভয় পেয়ে যেত এবং লজ্জাও পেত। 6টা বছর তো আর কম নয়। এই 6 বছরে তো নূর অনেক কিছু ভুলে গিয়েছে। কারণ সাদাব যখন বিদেশ যায় তখন নূর নিতান্ত একটি শিশু বাচ্চা। তাই সবার থেকে শুনলে, মুখ থেকে শুনলে নূরের খুব একটা মনে পড়ে না এসব। মনে পড়ে শিহরিতও হয় না। কিন্তু বিদেশ থেকে আসার পর থেকে সাদাফের আচরণ নূরকে ভাবিয়ে তুলল। সাদাফ হঠাৎ নূরকে ছুঁয়ে দিত, প্রত্যেকটা স্পর্শ যেন অস্থির করে তুলতো নূরকে। ভাবতেই সাদাফ ভাই কেন এমন করে। তবে এখন একটু একটু বুঝতে পারে, একটু একটু কি হয়তো পুরোটাই বুঝতে পারে নূর। সাদাফ ভাই অবশ্যই নূরকে ভালোবাসে। ভালো না বাসলে তো আর এরকম করতো না। নূরের উপর অধিকারও খাটাতো না। অবশ্য সাদাফ ভাই নূরকে ভালোবাসে। নূর ধীরে ধীরে আর একটু সাদাফের দিকে এগিয়ে গেল। হাতের একটি আঙুল তুলে কপাল থেকে বেয়ে বেয়ে নাক পর্যন্ত নামালো। নাকটা থেকে নামাতে নামাতে ধীরে ধীরে ঠোঁট পর্যন্ত এসে হঠাৎ নূরের মনে হলো এই ঠোঁট দিয়ে সাদাফ ভাই ওকে কতবার চুমু খেয়েছে। লজ্জায় যেন লাল নীল হয়ে গেল নূর। সাদাফের ঠোঁটের দিকে তাকাতে পারছে না। কি সুন্দর ঠোঁট দুটো। হঠাৎ একটা ইচ্ছে হলো নূরের। সবসময় সাদাফ ভাই নূরকে আদর করে চুমু খায়। নূর যদি একটা ছোট্ট করে চুমু খায় তাহলে কেমন হবে। এমনিও সাদাফ ভাই ঘুমোচ্ছে, উনি টের তো পাবে না। যেমন ভাবা তেমন কাজ। নূর ধীরে ধীরে এগিয়ে এসে ছোট্ট একটু করে হালকা চুমু খেলো সাদাফের ঠোঁটে। চুমু খাওয়ার সাথে সাথে সাদাফ যেন নূরের সারা শরীরে শিহরণই খেলে গেল। নূর সাথে সাথে ঠোঁট ছেড়ে উঠবে এমন সময় সাদাফ নূরের চুলের মুঠি ধরে সাথে সাথে নিজের ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরল। নূর সাথে সাথে সাদাফের কলার ধরে খামচে ছোটার চেষ্টা করলো, কিন্তু সাদাফ নূরকে খুব জোরে নিজের ঠোঁটের সাথে চেপে ধরেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সাদাফ। সাদাফের উষ্ণ নিঃশ্বাস নূরের মুখে আসতে পড়ছে। এদিকে পাগলের মতো চুমু খাচ্ছে সাদাফ। ঠিক মিনিট দুয়েক পর নূরেরকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাদাফ। নূর হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর নূর শান্ত হয়ে সাদাফের দিকে তাকিয়ে ভয় ভয় তাকালো। সাদাফ নূরের দিকে থাকে দুষ্টু হেসে বলল, তোকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম। আমি ঘুমানোর পর তুই এভাবে আমার সুযোগ নিতে আসিস। ভাগ্যিস আজকে একটু জেগে গিয়েছিলাম, টের পেয়েছে। এতদিন তুই আমার সাথে কি কি করেছিস সত্যি করে বল। নূর কান্না কান্না ভাব হয়ে গেল। সাদাফ সাথে সাথে নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, কাঁদছিস কেন? তোকে কি আমি বকা দিয়েছে? হঠাৎ নূর এক হাত তুলে সাদাফের বুকের বাঁ পাশে রাখলো। তারপর ধীরে ধীরে বলল, আপনার বুকের ভেতরে কেমন ধীরিম ধীরিম শব্দ হচ্ছে, হার্ট অনেক জোরে জোরে বিট হচ্ছে। আপনার কি অসুস্থ ফিল হচ্ছে? সাদাফ নূরের মাথা ওভাবে বুকে চেপে ধরে বলল, হ্যাঁ, অস্থির লাগছে, খুব অস্থির লাগছে। তুই এভাবে কিছুক্ষণ বুকে থাক, তাহলে দেখবি ধীরে ধীরে একটু শান্ত হয়ে গেছে। আমার অশান্তিও তুই, আমার শান্তিও তুই। নূর লজ্জা পেয়ে গেল। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ওভাবেই হাঁটু ভেঙে বসে পড়ল ফ্লোরে। সাদাফের বুকে মাথা রেখে বসে এলো। হঠাৎ কিছুক্ষণ পর বুকার মতো প্রশ্ন করলো, আচ্ছা, আপনি যে বলেছেন 17 দিন পর বিয়ে, কিভাবে বিয়ে করবেন? সাদাফ অবাক হয়ে গেল। তারপর বলল, কিভাবে আবার? সবাই যেভাবে বিয়ে করে। কিভাবে করবেন? তুই কিভাবে চাস? আপনি তো এখনো বিয়ের প্রস্তাব দেননি। আমি প্রস্তাব দেবো কেন? আমি তো বলেছি পাত্র নিজে বিয়ের প্রস্তাব দিবে। আর যদি তুই নিতে না পারিস তাহলে সাবাও রেডি আছে, আমার জন্য বিয়ের প্রস্তাব দিবে। ওকে বিয়ে করে ফেলবো। কথাটা শুনে নূর সাথে সাথে সাদাফের শার্টের কলার ধরে খামচে কয়েকটা কিল খুশি মেরে দিল। সাদাফ সাথে সাথে অবাক হয়ে বলল, কি হলো? এরকম পাগলামি করছিস কেন? হঠাৎ কি চেনভূত ভর করেছে নাকি তোর উপর? নাকি এটা প্রতিবেশীর হক? আমাকে মারার হক তোর আগে। নূর কান্না কণ্ঠে বলল, আপনার উপর সবকিছুর হক আমার সবার আগে। সাদাফ জানে নূর অবচেতন মনের কথাটা বললেও এই কথাটি শতভাগ সত্য। সাদাফের সব কিছুতে হক নূরের সবার আগে। সাদাফ নূরের কপালে চুল সরিয়ে মাথা একটা চুমু খেয়ে
মাথাটা বুকে চেপে ধরে বলল, হ্যাঁ, আমার সব কিছুতে হক আগে তোর। প্রতিবেশীর হক হোক বা অন্য কোনো কিছুর হক হোক, সব কিছুর উত্তরাধিকারী। এবার খুশি? যা, তোর বাপ চাচাকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিস। বলবি সাদাব ভাইয়ের সব কিছুতে আগে আমার অধিকার, যদি অন্য কি এর মধ্যে ভাগ বসিয়ে ফেলে তাই তার আগেই বিয়েটা যেন করিয়ে দেয়। আর শোন, এভাবে তুই ঘুমন্ত সাদাবের সুবিধা নিতে আসিস। তুই জানিস আমি কিভাবে নিজেকে এত কষ্ট করে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। তুই যখন কফি নিয়ে ঢুকেছিস তখন আমি জেগে গিয়েছিলাম, কিন্তু দেখতে চাচ্ছিলাম আমাকে ঘুমন্ত পেয়ে তুই কী করিস। ভাগ্যিস উঠিনি, নাহলে তুই যে এরকম পাকা পেকে গেছিস আমি তো জানতামই না। আগে জানলে তো এতদিন অপেক্ষা করতাম না, আর একটু আগে বিয়ে করে ফেলতাম। নূর বুকে চেপে থাকা অবস্থায় বলল। আপনি তো পাকিয়েছেন। সাদাফ অবাক হয়, একটু ছুট বাকি হাসলো, তারপর বলল, তাই আমি পাকিয়েছি? তা ঠিক কতখানি পাকিয়েছি শুনি? এখন আমি অনেক কিছুই বুঝি। তার কি কি বুঝিস শুনি? এই যে 15 থেকে 16 দিন পর যে তোর আমার বিয়ে হবে, বিয়ে হলে কি কি হয় এগুলো বুঝিস? দেখি কতখানি পেকেছিস, উত্তর দে। নূর লজ্জা পেয়ে যায়। সাদাফের বুকে আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বলতে লাগলো। বিয়ে হলে আপনি আর আমি এক ঘরে থাকবো। সাদাফ নিজের বুকে অনুভব করছে নূরের লজ্জানত মুখে প্রত্যেকটা কথা আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁটিয়ে। নূর কথাগুলো বলেও যে কতখানি লজ্জা পাচ্ছে তা অনুভব করতে পারছে সাদাফ। আরও একটু লজ্জা দেওয়ার জন্য সাদাফ নূরকে বলল, আচ্ছা তাই, তা আমার ঘরের থেকে কি করবে শুনি? মানে স্বামী স্ত্রী এক ঘরে কেন থাকে, কি করে বলতে পারবি? প্রশ্নটি শুনে সাথে সাথে নূর সাদাফের বুকে শার্ট খামছে ধরল। সাদাফ অনুভব করলো নূরের আরও লজ্জা পাওয়া। লজ্জায় গুটিয়ে যাওয়া সাদাফ আর কিছুই বলল না, বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি। বাকি ক্লাস পরে নেওয়া যাবে। এখন রুম থেকে যা, নাহলে কিন্তু আরোই সর্বনাশ হয়ে যাবে। আর তোর বাপ এসে যদি দেখে তুই আমার রুমে, তখন যে আরও কি কাণ্ড বাঁধিয়ে বসবে তার ঠিক নেই। নূর সাথে সাথে মাথা তুলে বলল। আমার বাবা কি হয় আপনার? সাদাফ মুচকি হেসে বলল, শ্বশুর হয়। বাবা হলে মির্জাফরের মতো করতো না। যা এখন রুম থেকে বাইরে যা। আর শোন, কফিতে ঠান্ডা হয়ে গেছে, কফিটা আর একটু কষ্ট করে গরম করে টেবিলে রেখে চলে যাবে, আর আমার কাছে আসবে না। যা। ঠিক আছে, আমি এক্ষুনি গরম করে দিচ্ছি। বলে বাইরে চলে যাবে অমনি সাদাফের দিকে তাকিয়ে কফির মগটা হাতে নিয়ে বলল। শুনুন, সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি নূর? বিয়ে হলে এক ঘরে থাকলে বাচ্চা হয়, আমার অনেকগুলো বাচ্চা হবে, আমার এটা শখ। সাদাফের কাশি উঠে গেল নূরের কথাটি শুনে। সাথে সাথে কাশতে কাশতে জিজ্ঞেস করল, এখন ঘরে থাকলে বাচ্চা হয়? অনেকগুলো মানে কতগুলা? অনেকগুলো, পুরো বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে, খুব শখ এটা আমার। তোকে তো আমি আসলে ভালো মনে করতাম, তুই তো অনেক ডেঞ্জারাস মেয়ে। কি বুদ্ধি করেছিস আমার বুকে শুয়ে, তাই না? আমাকে দিন রাত খাটিয়ে মারা ধান্দা, ওসব চলবে না। যা এক্ষুনি রুম থেকে বের হ, হিলছে পাখা কোথাকার। নূর মন খারাপ করে বলল, আমি চাই মানে চাই। তোর মামার বাড়ির মোয়া, তোর মামার বাড়ির মোয়া চাই মানে যাই। যা বের হ, তোর মধুগতি ঠিক নেই, পাকা মেয়ে কোথাকার। কাশতে কাশতে বলল সাদাফ। এদিকে আজ দুপুরে লাঞ্চের পর অফিসে এসেছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। কয়েকদিন ধরে সাদাফ যেতে না পারায় অফিসে এসে জরুরি কাজ পেন্ডিং আছে, তাই দুজনই বাধ্য হয়ে এসেছে। কিছু কিছু ফাইল দেখছিল। ফজলুর রহমান দেখে বলল, এইমাত্র কয়েকদিন সাফাতের উপর এত নির্ভরশীল হয়ে পড়েছি ভাইজান। দেখেন এখন আর কোনো কাজে হাত লাগাতে হচ্ছে না। ছেলেটা একাই দেখেন সব কাজ কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। হুমায়ুন রহমানের যেন গর্বে বুকটা ফুলে গেছে। যতই হোক ছেলের ভালো শুনলে কার না ভালো লাগে। ছেলে মেয়ে যদি জীবনে প্রতিষ্ঠিত হয়, বাবা সেই ছেলে মেয়ের কাজে যদি কেউ এতটা খুশি হয় যে সুনাম করে, তাহলে যে কোনো বাবা মায়ের গর্বে বুকটা চড়া হয়ে যাবে। হুমায়ুন রহমানেরও তাই হলো। বিশেষ করে ফজলুর রহমানের মুখ থেকে শোনার কারণ এখন ফজলুর রহমানকে শুধু ছেলের বাবা বলে মনে করে না, হুমায়ুন রহমান সাদাফের হবু শ্বশুরও মনে করে। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকে মুচকে মুচকে হাসছিলেন। খেয়াল করলেন ফজলুর রহমান, মাথা তুলে বললেন, ভাইজান হাসছেন কেন, কিছু বলবেন? না, তোর মুখ থেকে সাদাফের তারিফ শুনে ভালো লাগছে। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন ও আমার ছেলে ভাইজান। যত কিছু হয়ে যাক, ও আমাদের বাড়ির ছেলে। ওর একটা ভালো কাজ আমি কেন ভালো বলবো না? হ্যাঁ, ওর রাগ একটু বেশি, সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হুমায়ুন রহমান একটু
একটু সিরিয়াস হয়ে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলেন, ফজলুর, একটা কথা উত্তর দিবি সত্যি করে? ফজলুর রহমান জানে ভাইজান কি জিজ্ঞেস করতে পারে, তাও বলল। জি ভাইজান বলেন। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন। তুই কি সাদাফের উপর এখনো রাগ? ফজলুর রহমান মুচকি হাসলেন, হেসে বললেন, সাফাতের ওপর আমি কখনোই রাগ ছিলাম না ভাইজান। আপনি বিশ্বাস করবেন না, সাফাত আসলে আমার প্রথম সন্তানের মতো। ওর বাবা ডাক আমি ওর মুখ থেকে শুনেছি, আরও আমার অনেক আদরের। তাই কখনোই আমি ওর উপরে রাগ ছিলাম না। ছেলে মেয়ের যদি কোনো কিছু একটা ভুল হয়, সে ভুলটা শুধরে দেওয়া উচিত। ওর একটা কাজ ভুল হয়েছে ভাইজান, সেটা শুধরে দেওয়ার আপনার এবং আমার দুইজনের কর্তব্য, এবং সেটাই করার চেষ্টা করছি। এটা আমার মাথায় আছে ভাইজান। আমি জানি আমার মেয়েটা ছোট, তবেও সাফাতকে ভালোবাসে, এটা আমি জানি ভাইজান। তাই আমার উপরে বিশ্বাস রাখেন, আমি এমন কিছু করব না যেন ছেলে মেয়ে দুইটা কষ্ট পায়। তবে ছেলেটার একটু শিক্ষা হওয়া দরকার আছে, সেটা আমি দিব। আপনি কোনোভাবে নাক গলাতে আসবেন না। বলেছেন ও আমার সন্তান, আমার উপরে ছেড়ে দিবেন। হুমায়ুন রহমান হাসলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোর যা ইচ্ছে করতে পারিস, তবে দিন শেষে যা বলেছি তাই। এদিকে সন্ধ্যা 8টা নাগাদ সাইমন বাড়িতে ফিরেছে। ফিরে রুমের ভিতর রুমের অবস্থা দেখে অবাক হয়ে গেল। সত্যি সত্যি শয়তান মেয়েটা রুমে কিছু গোছগাছ করে দিয়ে যায়নি। সাইমন বড় আম্মু বলে কিছুক্ষণ চেঁচাতে সাথে সামিয়া বেগমকে আসতে বলল। আম্মু, আমার রুমের কি অবস্থা? রিমা এগুলো গোছগাছ করেনি কেন? তুই না বললি তুই এগুলো নিজের করবি? বলে সামিয়া বেগম নিচে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। সাইমন তেড়ে গেল রিমার রুমের দিকে। রিমার রুমের দরজা খোলা ছিল, সাথে সাথে রুমে ঢুকে দরজার পাল্লাটি লাগিয়ে দিল। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, বলল, এটা কি ধরনের ব্যবহার? এত জোরে দরজা লাগালে কেন? দরজা যদি ভেঙে যেত? সাইমন রাগে ক্ষোভে হিস হিস করতে করতে বলল, ভেঙে গেলে ভেঙে যেত। তুই আমার রুমের অবস্থা এরকম করে রেখেছিস কেন? তুই জানিস না আমার একদম পরিষ্কার গোছানো রুম পছন্দ? রিমা অবজ্ঞা সুরে বলল, পছন্দ যখন যাও গুছিয়ে নাও। আমার তো আর ঠেকা পড়েনি তোমার রুম গুছিয়ে দেবার জন্য। ভেবে বলছিস তো? এত ভাবাভাবির কি আছে? তুমি তো বলেছো আমি কি আর এমন কাজ করি? যাও নিজেরটা নিজে করে নাও, গুছিয়ে নাও। যা, তোর সাথে আমার যা চুক্তি হয়েছিল সব বাতিল। বলে ফোন হাতে নিয়ে প্রীতিকে কল লাগালো। ফোন ধরে বলল, হ্যালো প্রীতি, আমার পাশে একটু জরুরি কাজ আছে, আসতে পারবি? প্রীতি মেয়েটা সাইমনের সাথে পরে একটু গায়ে পড়া স্বভাব, সাইমনের প্রতি অ্যাট্রাক্টেড। একটু চান্স দিলে গলে যায়, তাই সুযোগে সাইমন আজ নিতে চাইলেও শুধুমাত্র রিমাকে জানানোর জন্য। রিমা ফোন কাটার সাথে সাথে সাইমনের দিকে রাগে তেড়ে গেল, বলল, কি করলি তুই এটা? তোকে তো আজকে আমি। বলে সাইমনের উপরে চড়া হলো রিমা। সাথে সাথে সাইমন পা পিছলে পড়ে গেল বেডে। রিমা পড়লো সাইমনের বুকের উপর। এলোপাথারি চর খুশিতে মারতে লাগলো সাইমনের বুকে। আজ সকাল সকাল অফিসে চলে গিয়েছে সাদাফ। কাল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান গিয়েছিল, কিছু কাজ রয়েছে, সাদাফ ছাড়া হবে না। সাদাফের সিগনেচার লাগবে। বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিল ফাইল, কিন্তু সাদাফ বলেছে এখন অনেকটা সুস্থ বোধ করছে, তাই অফিসে গিয়েই কাজ করতে পারবে। নূর সকাল থেকে এইদিক ওদিক সাদাফকে খুঁজে না পেয়ে নরেন আফরোজের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বড়মু সাদা ভাইয়া কোথায়? ও তো সকাল সকাল অফিসে চলে গেছে, তুই দেখিসনি? না, আমার তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই দেখিনি। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল নূরের। সকাল সকাল ওকে না বলে চলে গেল কেন? শরীর অসুস্থ ছিল, তাহলে কেন গেল অফিসে? ডান হাত দিয়ে তো কোনো কাজ করতেও পারবে না, মনে মনে ভাবতে লাগলো নূর। এদিকে অফিসে হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাদাফ একটি মিটিংয়ে বসেছে। প্রোডাকশনে কিছু ঝামেলা হয়েছে, ফাইলগুলো নিয়ে ঘেটে ঘেটে দেখছে। বলছে প্রোডাকশনে কী কী ঝামেলা হয়েছে, কোথায় কোথায় ঝামেলা হয়েছে। তারপর সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ছোট আব্বু, প্রোডাকশনের একটা মিটিং কল করেন। ঠিক আধা ঘন্টা পরে যারা যারা এখানে আছে ফাইলের নাম আইডেন্টিফাই করে দেওয়া আছে, তাদের নিয়ে একটি মিটিং কল করেন। মিটিংয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দিবেন। একদিনের মধ্যে যদি নোটিশের আনসার দিতে না পারে তাহলে দে উইল গেট ফায়ার্ড। সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সাদাফ অফিস থেকে বের হয়ে গেল। বাড়িতে এসেই দেখলো ড্রয়িং রুমে বসে রিমোট টিপে টিপে টিভি দেখছে নূর। নূরকে দেখে সাদাফ ড্রয়িং রুমে এসে বসলো। নূর সাথে সাথে উঠে গিয়ে এক গ্লাস পানি এনে সাদাফের হাতে দিয়ে বলল, পানি খান।
সাদাব অবাক হয়ে গেল। অবাক হয়ে নূরের হাত থেকে পানির গ্লাসটি নিয়ে পানিটুকু পান করলো, তারপর বলল, তোরা তো সুমতি হলো কি করে? আমার সময় নরেন আফরোজ সামিয়া বেগম বিকেলে নাস্তা তৈরি করে উপরের থেকে ডাক লাগালো সাইমন ও রিমাকে। দুজনেই উপর থেকে নেমে আসছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছিল না, কথাও বলছিল না। গতকাল রাতে কি হয়েছিল কে জানে, কেউ কারোর সাথে কথা বলছে না। তারপর থেকেই নিচে নামতে সাদাফ সাইমনকে বলল, কিরে বাসা ছিলে এতক্ষণ? হায় এদিকে আয়। বলে মোবাইলটি পকেট থেকে বের করে একটু পাশেই রাখলো। সাথে সাথে বসেছিল নূর। সাদাফ সাইমনের সাথে কিছু একটা বিষয়ে কথা বলছিল। ঠিক এমন সময় সাদাফের মোবাইলের ভাইব্রেশন হতে নূর ফোনটি দেখলো। ফোন ধরে দেখলো ফোন করেছে সাবা। নূর চুপচাপ মোবাইলটি কানে ধরতে সাবা বলল, হ্যালো, কে? আমি সাবা। সাদাফ কোথায়? একটু জরুরি দরকার ছিল। নূর ধীরে ধীরে উত্তর দিল, উনি তো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে আমাকে ফোন দিতে বলবে, জরুরি দরকার। নূর আচ্ছা বলে ফোন রেখে দিল। ফোনটি রেখে সাথে সাথে নূর ফোনটি অফ করে রাখলো যেন সাদাফ চেন না পায়। রাত 10টা বাজে। সাদাফ দেখলো মোবাইল বন্ধ। ভাবলো চার্জ শেষ, তাই চার্জে দিতেই দেখলো চার্জ আছে। ভাবলো হয়তো মোবাইল অফ, তাই মোবাইল চালু করতে মেসেজ টোন বেজে উঠলো। মেসেজ অপশনে গিয়ে যা বুঝার বুঝে গেল। সাদাফ নূরকে ফোন দিল। সাদাফ নূর ফোন ধরে হ্যালো বলতে সাদাফ বলল, রুমে আয়। নূর সরল মনে বলল আচ্ছা। নূর ভুলে গিয়েছে সন্ধ্যার কর্ম। রুমে এসে নক করতে সাদাফ বলল, সাবা ফোন দিয়েছিল? নূর থতমত খেয়ে গেল। চুপ করে রইলেও সাদাফ ধমকে সুরে বলল, কিরে বলছিস না কেন? থেকে ছোট কেউ একজন বললো দরকারে কল ব্যাক করতে, অথচ আমার মোবাইল সন্ধ্যা থেকে অফ। তুই জানিস কে করেছিস? তুই জানিস কে করেছিস? যদি কোনো বিপদ হতো তাহলে এত ছেলে মানুষে কেন তোর? নূর সাথে সাথে কান্না করে দিল। সাদাফ বুঝলো ভুল করে ফেলেছে। হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, কান্না থামা। এদিকে রিমা রুমে বসে বসে ভাবছে গতকাল রাতের কথা। লজ্জায় চোখ ফেললো রিমা, দুহাতে নিজের মুখ ঢাকলো রিমা। কখন বড় হবে তুই নূর? জানিস কত ইমার্জেন্সির কারণে আমাকে ফোন দিয়েছিল? আর যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমি কি জবাব দিতাম আমার বন্ধুকে? বলতো কেন এরকম ছেলে মানুষ করি তুই? উত্তর দে। চুপচাপ দাঁড়িয়ে থাকবি না, আর কথা কথা কান্না করবি না। ভাল লাগে না আমার সব। রাগে কথাগুলো বলল সাদাফ। নূরের কান্নার গতি যেন আরো বেড়ে গেল। সাবার জন্য নূরকে এভাবে বকছে, তাহলে সাবা আপুকে সত্যি সত্যি ভালোবাসে সাদাফ ভাই। নূরের অভিমান যেন আরো সপ্তম আকাশে উঠল। হিচকে উঠে যাচ্ছে কান্না করতে করতে। এদিকে সাদাফ নূরের কান্না দেখে নিজের উপরই বিরক্ত হচ্ছে। কেন যে এভাবে মেজাজ হারালো, কিন্তু কিছু বলবেই বা না কেন? কেন এরকম ছেলে মানুষই করলো মেয়েটা? বারবার বলেছে ওকে এমার্জেন্সি প্রয়োজন, কেন নূর ওকে একটু জানালো না? ভাবতে ভাবতে আবার নূরের কান্নার শব্দ। ধ্যান ভঙ্গ হলো সাদাফের। সাদাফ চেয়ার থেকে উঠে নূরের কাছে চাপে অমনি নূর দরজার সামনে থেকে দৌড়ে চলে গেল, আর একবার পিছনে ফিরে চাইলো না। সাদাফ বুঝতে পেরেছে কি বড় ভুল করে ফেলেছে। মেজাজ হারিয়ে নূরকে বকা দিয়ে কিন্তু সাদাফের যেও কিছু করার ছিল না। সাবার মা ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি করেছে, রক্তের প্রয়োজন ছিল। সাবার মায়ের রক্ত ও পজিটিভ, সাদাফেরও ও পজিটিভ। আগে বলে রেখেছিল অপারেশন হলে ব্লাড লাগতে পারে, তখন যেন সাদাফ ব্লাড দেয়। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে, ফোন বন্ধ করে রাখবে নূর। সাদাফ লজ্জিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেছে। নূরের সাথে সাথে পেছনে ছুটলো সাদাফ, কিন্তু নূর দৌড়ে গিয়ে নিজের রুমের দরজা লাগিয়ে দেয়। সাদাফ বারবার দরজা নক করছে, কিন্তু নূর দরজা খুলছে না। সাদাফ বলল, নূর দরজা খুল বলছে, নাহলে ভীষণ খারাপ হয়ে যাবে। চলে যান এখান থেকে, আর আমার দরজার কাছে আসবেন না। আপনার জন্য আর আমি দরজা খুলবো না। কি আমার জন্য দরজা খুলবি না? আমার জন্য দরজা খুলবি না তো কার জন্য খুলবি? খোল বলছি নূর প্লিজ, নাহলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। বলল সাদাফ। নূর বলল, চলে যান এখান থেকে বলছি। আমার দরজায় না, আপনি সাবাপুর দরজায় যান। সাবাপুর জন্য আপনি আমায় বকা দিয়েছেন। চলে যান এখান থেকে, চলে যান। আর কখনো আসবেন না আমার কাছে। আপনার চেহারাও দেখতে চাই না আমি। কি এত বড় কথা? 1.5 ফুট ছোড়ে 6 ফুট সাহস কোথায় পেলি? সাহস তো তোর অনেক হয়েছে নূর। এখন খোল বলছে, দরজা না হলে কিন্তু সত্যি সত্যি তোর কপালে সোনা লেগে যাবে আজকে। এখন দরজা খোল। বলেছি তো খুলবো না, যা ইচ্ছে করে নিন। আপনি আপনার প্রেমিকার কাছে যান, এখানে কেন এসেছেন আপনি? সাদাফ মুচকি আসলো। নূর বলল, গাধি, তাড়াতাড়ি দরজা খোল।
আমার কোনো প্রেমিকা নেই। তবে হ্যাঁ বউ আছে। তুই চাইলে বউর কাছে যেতে পারি। রিমা নিজের রুমে সে ভাবছে গতকালের রাতের কথা। হুমড়ি খেয়ে যখন পড়েছিল সাইমনের বুকে এলোপাতার কিল ঘুষি মারছিল, হঠাৎ সাইমন দু হাত চেপে ধরে রিমাকে বিছানায় ফেলে রিমার উপরে চড়ে বলল, খুব বার বেড়েছিস রিমা, এমন করছিস কেন? আর কিসের অধিকারে তুই আমার উপরে বারবার এরকম চড়া হোস? আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, তাতে তোর কি? কাজ করবি না সমস্যা কি তোর? অনেক সমস্যা আছে। বলল রিমা। সাইমন বলল, হ্যাঁ, কি সমস্যা সেটাই তো শুনতে চাই। আমি বিয়ে করলে তোর সমস্যা কি? আমি কারোর সাথে কথা বললে তোর সমস্যাটা কোথায়? আসলে কোথায় সমস্যা তোর? তুই আজকে বল আমাকে। হ্যাঁ, এটাই আমার সমস্যা। তোমার সাথে কেউ কথা বলতে পারবে না, তুমি শুধু আমার। সাইমন ভেবাচাকা খেয়ে গেল, বলল, তোর মানে? শুধু তোর মানে কি বলতে চাস? কি বলতে চাই বোঝো না? এত ন্যাকা তুমি, কচি খোকা। বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? এরপরও তুমি কেন বারবার আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলো? সাইমন অবাক হয়ে তাকিয়ে রইল রিমার দিকে, তারপর মুচকি মুচকি হেসে বলল, তাই ভালোবাসিস আমাকে? তাহলে আগে বলিসনি কেন? বলে কি হবে, তুমি তো আর বাসো না। তাই এত শিওর তোকে ভালোবাসি না আমি? ভালো না বাসলে তাহলে এগুলো করি কেন আমি? এই যে আমার রুমে তোকে ছাড়া আমি কাউকে ঢোকার অনুমতি দেই না। আমার প্রত্যেকটা জিনিস তুই ছাড়া আর কেউ টাচ করার অনুমতি পায় না। এই যে রাত বিরাতে তোর রুমে এসে হানা দেয়। এই যে তোকে এলোপাথারি আমাকে মারার অধিকার দেয়, যখন তখন আমাকে ছুঁয়ে দেওয়ার অনুমতি দেয়, যখন তখন আমি তোকে ছুঁয়ে দেই। এগুলো কি তাহলে ভালোবাসা বুঝিস? এগুলো বুঝিস না? ভালোবাসি বুঝতে অনেক সময় লেগে গিয়েছে, কিন্তু ভালো সে অনেক আগে থেকে বেশি ফেলেছে, হয়তো ছোটবেলা থেকেই। না হলে নিজের অজান্তে এই সমস্ত অধিকার আমি তোকে কেন দিব? এই সমস্ত অধিকার একটা ছেলে হয়ে বিয়ের আগে তার মাকে দেয়, না হলে তার স্ত্রীকে দেয়। অথচ আমার অবচেতন মন এই অধিকার তোকে সে কবে থেকে দিয়ে রেখেছে। আর তুই বোকা, মুখে কথার জন্য অপেক্ষা করছিস। আমার মনকে পড়তে পারিস না? আমার চোখের ভাষা কেন বুঝিস না তুই? আমি তোকে কিভাবে দেখি সেটা কেন বুঝিস না? আমার সাথে এখনো পর্যন্ত যা যা হয়েছে, এগুলো কি ভালোবাসা না, প্রেম না? রিমা মুখ সরিয়ে বলল, তুমি তো মুখে বলনি, আজকে হ্যাঁ বলছো, কালকে তো অস্বীকার করে ফেলতে। গাধি, আমি এই বাড়িতে থাকি, আর তোর বাপ চাচা যেরকম অস্বীকার করে পালানোর কোনো উপায় আছে আমার? কলিজা এত বড় হয়ে যায়নি এখনো পর্যন্ত। অস্বীকার করে কোথায় যাবো শুনি? তোকে ছাড়া তো আমার দিন শুরুই হয় না, রাতও শুরু হয় না। অস্বীকার করেই বা কি করবো? তোকে লাস্ট বার বলছি নূর, দরজা খোল, নাহলে কিন্তু সত্যি সত্যি আমি চলে যাব সাবার কাছে। তুই কি সেটাই চাচ্ছিস? এখন দরজা খোল, নাহলে গেলাম। বলেছি তো খুলবো না, যেখানে যাওয়ার সেখানে চলে যান আপনি। ঠিক আছে, তাহলে যাচ্ছে। বলে সাদাফ আর নক করলো না, চুপচাপ এমন একটা অভিনয় করলো যেন ও চলে যাচ্ছে সত্যি। নূর চিন্তা করলো সত্যি সত্যি কি সাবার কাছে চলে গেল। দরজা হালকা খুলে উকি মেরে একটু দেখবে কি নূর, সেই চিন্তা করে দরজার দিকে এগিয়ে এলো। দরজা হালকা করে খুলে যেই উকি মারলো, অমনি সাদাফ এক হাত ঢুকে দিল দরজার ভেতর, তারপর নিজেও দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। নূর বোকা বনে গেল কিভাবে সাদাব ভাই নূরকে বোকা বানালো। নূর নিজের কানে শুনলো সাদাব ভাই চলে যাচ্ছে, জুতোর আওয়াজও তো পেয়েছিল, তাহলে রুমের ভিতরে ঢুকলো কী করে? এদিকে সাদাব তাকিয়ে দেখছে নূরের চোখ মুখ ফুলে গিয়েছে। কান্না করতে করতে সাদাব বলল, একটু বকা দিলে বুঝি এত কান্না করতে হয়? এত চোখে বানি দূর কোত্থেকে আসে শুনি? নূর অনেক অভিমান করেছে, কথাই বলবে না এই লোকের সাথে, তাই উল্টো পায়ে চলে যেতে চাইলে সাদা ফ্যাঁচকাটা নূরকে নিজের বুকের সাথে চেপে ধরল খুব জোরে, নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল নূরকে, যেন সাদাফ নূরের মাঝে এক চুল পরিমাণও জায়গা অবশিষ্ট না থাকে। সাদাফ আড়াআড়ি করে দুই হাত দিয়ে নূরের পিঠে চাপ দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আছে। নূর যেন ঠিকঠাক মতো নিঃশ্বাসটাও নিতে পারছে না। নূর কোনো মতে আমতন্ত করে বলল, আমাকে ছেড়ে দিন, কষ্ট হচ্ছে আমার, আমি ব্যথা পাচ্ছি। এইভাবে ধরলে কেউ ব্যথা পায় না, অভ্যাস করে নে। সবসময় তোকে আমি এভাবেই ধরবো। কিন্তু আমি আর বলে শেষ করতে পারলো না নূর, সাথে সাথে সাদাফ বলল, শ্শ্, আর একটি কথাও না। বলে নূরের কাছে ছোট ছোট করে চুমু খেতে লাগলো সাদাফ। নূর আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলো না, ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে সাদাফকে নিচ থেকে জড়িয়ে ধরলো। সাদাফ টের পেল সাদাফের পিঠে ধীরে ধীরে লতার মতো আঁকড়ে ধরেছে দুটো হাত। সাদাফ যেন ধীরে ধীরে আর মোহচ্ছন্ন হয়ে পড়ল। নূরের প্রতিটি স্পর্শ যেন ওর ভিতরে পুরুষত্বাকে জাগিয়ে দিচ্ছে। আজ কেন এরকম হচ্ছে? নূর তো কতই কাছে এসেছে, কিন্তু আজকের মতো নয়।
আগেও তো নূরকে চুমু খেয়েছে, কখনো নূরকে এভাবে নিজের শরীর সাথে লাগিয়ে জড়িয়ে ধরা হয়নি। যেন প্রত্যেকটা রঞ্জে রঞ্জে অনুভব করছে নূরকে সাদাফ। আজকে যেন সাদাফ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। থেকে থেকে ওর বারবার মনে হচ্ছে নতুন বিবাহিত স্ত্রী, কিন্তু আরেক মন বলছে নূর তো জানে না, ও তো বোঝে না, ও তো সাদাফকে স্বামী হিসেবে কখনো গ্রহণও করেনি। যদিও সাদাফ সব সময় জানে নূর ওর বিবাহিত স্ত্রী, তাই এভাবে সেভাবে ছুঁয়ে দেয়। কিন্তু আজ খুব কষ্ট হচ্ছে নিজেকে নূরের থেকে দূরে রাখতে। এই চিন্তা ভাবনার মধ্যে সাদাফ হঠাৎ নূরের কাঁধে জোরে একটি কামড়ি বসিয়ে দিল। নূর হালকা আহ বলে চিৎকার করে উঠতেই সাদাফ সাথে সাথে 2 হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে ঠোঁট ঠোঁট মিশিয়ে দিল। এদিকে রিমা আবারও চিন্তা করতে লাগলো, গতকাল যখন দুজনের ভালোবাসার কথা জানাজানি হলো, রিমা বলেছিল তাহলে এখন কি এখন? আজ থেকে আমাদের অফিসিয়ালি ডেট শুরু। তো? গাধা, অফিসিয়ালি ডেট শুরু করলে রিলেশনশিপ শুরু হলে চুমু খেতে হয়। তাহলে আগে পরে যা খেয়েছি সেগুলো কি ছিল? চাচাতো ভাই বোন টাইপ চুমু? গাধা, তুই সর এখান থেকে। আর কথা বলে শেষ করতে পারল না রিমার, সাথে সাথে সাইমন রিমার ঠোঁট দুটো চেপে ধরলো নিজের ঠোঁট দিয়ে। 2 হাত চেপে ধরলো বিছানার সাথে। সাইমন রিমার ঠোঁট ছেড়ে রিমা থেকে সরে গিয়ে বলল, কথা হলো এখন থেকে আমার রুমের অফিসিয়াল ভাবে কার্যক্রম কে করবে? আমি। আরে সবাই আমার বিরুদ্ধে কথা বলে ডিফেন্ড কে করবে? জানতে চাইলো সাইমন। রিমা বলল, আমি। তাহলে আজকে তোকে মাফ করা হলো, আজকে যে আমি করব। আগামীকাল থেকে যেন তোকে কিছু বলতে না হয়। আর বাড়ির কেউ যদি আমার বিরুদ্ধে কিছু কথা বলে সাথে সাথে জবাব দিবি তুই, আমি মুখ খুলবো না। আচ্ছা ঠিক আছে, এখন রুম থেকে যাও, অনেক রাত হয়েছে, যে কেউ এসে দেখে ফেলবে। যেতে ইচ্ছে করছে না, আর একটু থাকি বলল সাইমন। রিমার সাথে সাথে সাইমনকে রুম থেকে বের করে দিয়ে বলল, চুপ, যাও এখন, আর একটি কথাও না। বর্তমান রিমা গতকালের কথা মনে করে মুচকি মুচকি হাসছে আর একটু পরপর নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলছে। এখন থেকে অফিসিয়ালি ডেট করছে সাইমনের সাথে, কেমন যেন ফিল হচ্ছে রিমার। এদিকে সাদাব এখনও জড়িয়ে ধরে ধরে ধীরে ধীরে সফটলি চুমু খাচ্ছে নূরকে। কাঁধে ব্যথায় নূরের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সাদাব টের পাচ্ছে হাতের তালু ভিজে গেছে নূরের চোখের পানিতে। সাদাব ধীরে ধীরে নূরের ঠোঁট ছেড়ে দিয়ে হাতের আঙুল দিয়ে চোখের পানিগুলো মুছে দিতে দিতে লাগলো। তারপর বলল, কাঁদছিস কেন? এটুকু ব্যথায় কাঁদতে হয়? এর থেকে আরো কত ব্যথা অপেক্ষা করছে তোর জন্য? নূর সাদাফের থেকে হাত সরিয়ে দিয়ে বলল, আপনি আমাকে আবারও কামড় দিবেন? সাদাফ নূরের কানে কানে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, শুধু কামড় কেন, অনেক আদর করব, কিন্তু আমার প্রত্যেকটা আদরও তুই ব্যথা পাবি, যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণা তুই রোজ পাবি। আমি একদিনও ছাড় দিব না তোকে। লাগবে না আমার এমন আদর, যে আদর এত কষ্ট পেতে হয়। আপনি আপনার প্রেমিকার কাছে যান, সাবাপুর কাছে যান আপনি। অভিমানী কণ্ঠে বলল নূর। সাদাফ ধীরে ধীরে আবারও কানের কাছে ফিসফিস করে বলল, প্রেমিকা নাই কোনো, বললামই তো, বউ আছে, কিন্তু বউ কাছে যেতে দেয় না, কাছে গেলে কান্নাকাটি করে, তাই তো তোর কাছে আসে। আমার কাছে কেন? অবাক হয়ে জানতে চাইল নূর। সাদাফ নূরের চোখে চোখ রেখে বলল, পরকীয়া করবো তোর সাথে, বউ তো কাছে যেতে দেয় না, তাই চিন্তা করলাম তোর সাথে পরকীয়া করব। সব আদর এখন থেকে তোকে দিব, সব যন্ত্রণা তোকে দিব। নূর সাদাফকে একটু ধাক্কা দিয়ে বলল, সরুন এখান থেকে, ছাড়ুন আমাকে বলছি, করবো না আমি পরকীয়া। আছি এত নোংরা লোক আপনি। সাদাফ নূরকে সাথে সাথে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, তোর করতে হবে না, আমি করছি, তাহলেই হবে। এখন একদম চুপ, একটা কথা বলবি না, আমার শান্তি চাই, বুকে থাক, একটু শান্তি দে আমাকে প্লিজ। নূর চুপচাপ সাদাফের বুকে কান পেতে শুয়ে রইল। সাদাফ হাত দিয়ে একটু একটু করে নূরের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো আর হাত বুলাতে লাগলো। একটু পর পর নূর ঘুমিয়ে গেল সাদাফের বুকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, মাথা চড়ে বসেছে বারবার নিষিদ্ধ ইচ্ছেগুলো। সাদাফ নিজেকে সংযত করলো, নূরকে বিছানায় শুয়ে দিয়ে রুম থেকে বেরোয় গেল। পরদিন ব্রেকফাস্ট টেবিলে সবাই নাস্তা করছে, হঠাৎ বোমা ফাটালো। সাদাফ বলল, আব্বু, আমার বিয়ের কথা নিয়ে কি ভাবলেন? হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। বিয়ে নিয়ে কি ভাববে মানে? ও তো কোনো আগে থেকে বিবাহিত। হ্যাঁ, কিভাবে এটাকে মানিয়ে নেওয়া যায় সেটাই এখন চিন্তার বিষয়। আবার তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান নিশ্চুপ,
কোনো কথাই নেই, চুপচাপ খাচ্ছে। মনে মনে ভাবছে হুমায়ুন রহমান কি এক ঝামেলায় পড়ে গেছে ভাই ছেলের মধ্যে। সাদাফ আর চোখে তাকালো ফজলুর রহমানের দিকে, তারপর বলল, তুমি কিছু বলছো না যে? আমি কি বলবো? ওমা, আমি তোমাদের ছেলে না? বলছি বিয়ে করব। এই মাসের শেষের দিকে আরও 15 দিন আছে। 15 দিনের মধ্যে বিয়ে। তাই প্রিপারেশন সব শুরু করে দাও। 15 দিন মানে 15তম বিয়ে হবে, তাই সময় খুব কম। কার সাথে বিয়ে, কোথায় বিয়ে? মেয়ে বাড়ির লোক কেউ আসলো না, মেয়ে প্রস্তাব নিয়ে আসলো না, আমরা শুধু শুধু রেডি হয়ে কি করব? খোঁজামের এই কথাটি বলল ফজলুর রহমান। নূর অবাক হয়ে বাবা এবং সাদাফের কথা শুনছে। নূর বুঝতে পারছে না কি করবে। সাদাফ ভাই বলে দিয়েছে নূর বিয়ের কথা বলে, কিন্তু নূর কিভাবে বিয়ের কথা বলবে? এদিকে এটাও বলেছেন যদি ও বিয়ের কথা না বলে 15তম দিন সাবা আব্বুকে বিয়ে করে ফেলবে সাদাফ ভাই। এদিকে রিমাও সাইমন একে অপরের দিকে চোখ চাহাচাই করছে, কিছুই বুঝতে পারছে না বাপ চাচা ও সাদাফ ভাইয়ের মধ্যে আসলে কি চলছে। সামিয়া বেগম নয়ন আফরোজ একে অপরের দিকে চাইলো, মনে মনে ভাবলো এদের দুজনের মধ্যে আসলে কে যে জিতবে আল্লাহ জানে। সাদাফ খাওয়া শেষ করে টেবিলে থেকে উঠে দাঁড়ালো, তারপর চাচা ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ঠিক 27 তারিখে বিয়ে হবে, সব কিছু ফাইনাল। মেয়েও ফাইনাল। মেয়ে নিজে এসে তোমাদেরকে বলবে বিয়ে করবে। আর আশা করি বলার সাথে সাথে তোমাদের আর কোনো আমত থাকবে না। সাদাফ টেবিল ছেড়ে উঠে যেতে যেতে নূরের দিকে তাকিয়ে বলল, একটা কফি নিয়ে উপরে আয়, আর তাড়াতাড়ি রেডি হও, স্কুলে নামিয়ে দিয়ে যাবো। ফজলুর রহমান অবাক হয়ে থাকলেন সাদাফের দিকে। এই ছেলে তো এখন থেকেই নূরকে বউ হিসেবে ট্রিট করা শুরু করে দিয়েছে, আর ফজলুর রহমান এখন আটকাতেও পারবে না, কফি দিতে যেতেই পারে। স্কুলেও সব সময় সাদাফ নূরকেই দিয়ে আসে, তা এখন না করারও কোনো কারণ নেই। রিমার কলেজের বাইরে দাঁড়িয়ে আছে সাইমন। রিমা কলেজ থেকে বের হলেই সাইমন বলল, চল পার্কে ঘুরতে যাই। এত জায়গা থাকতে পার্কে কেন ঘুরতে যাব? অন্য কোথাও যাই। না, আমার পকেটে টাকা কম, 20 টাকার বাদাম কিনে দেবো, তুই বাদাম খাবি আর পার্কে বসে থাকবি। টাকা কম মানে? তুই ভেবেছিস আমি কিছু জানি না? কয়েকদিন আগে তুই ভাইয়ের কাছ থেকে 3000 টাকা নিয়েছিস। টাকা কি করেছিস? কোথায় খরচ করেছিস বল? কি, তোর ভাইয়ের কাছ থেকে 3000 টাকা নিয়েছে বলে তুই খোঁড়া দিলে? আজকে আমাদের সম্পর্কের প্রথম দিন, আমরা ডেটিংয়ে বের হয়েছে, আর তুই তোর বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে খোঁটা দিলে? ভুলে যাস না, তোর ভাই আমারও ভাই। আমি এত কথা শুনতে চাই না। এই রোদের মধ্যে আমি পার্কে যেতে পারবো না। চল বসুন্ধরা সিটিতে, ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, তারপর মুভি দেখব। সাইমনের সাথে সাথেই কাশি উঠে গেল, বলল, বসুন্ধরা সিটিতে যে মুভি দেখবি, আবার লাঞ্চও করবে? 3000 টাকা তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, তার থেকে 500 টাকা অলরেডি শেষ, আর মাত্র 2500 টাকা আছে। এটা আমার কয়েকদিন চলতে হবে। রিমা রাগ করে বলল, দেখ, আজকে আমরা প্রথম ঘুরতে বের হয়েছি, আজকে একটু সুন্দর করে ঘুরবো। ভুলে যাস না টাকাটা আমার ভাইয়ের। তাই ভাইয়ের টাকা নিয়ে বোনকে ঘোরাতে এত কিপটামি কিসের? আমরা বসুন্ধরা যাচ্ছি মানে বসুন্ধরাই যাচ্ছি। ভুল হয়ে গেছে, আমার প্রথম দিন তোকে নিয়ে ঘুরতে বেরোবো, ডেটিংয়ে যাব, এই কথাটা বলার জন্য। তোর সাথে আমার পাশে ডেটিং করা উচিত ছিল। ছাদে নিয়ে যেতাম, 2 টাকার মোয়া খাওয়াতাম, ব্যাস সুন্দর ডেটিং। হয়েছে, এবার চলো। আর এত কিপটামি করতে হবে না। লাগলে ভাইয়ের কাছ থেকে আরো কিছু টাকা নিও। আর এত ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছেও কিছু আছে। আজকে যখন বের হয়েছি, আজকে সুন্দর মতো ঘুরবো, চলো। বলল রিমা। এদিকে সাদাফ নূরকে নিয়ে বের হয়ে গেল স্কুলে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। স্কুলে রোডের দিকে না যে অন্য রোডে গেল তা দেখে নূর বলল, ভাইয়া এটা তো স্কুলের রাস্তা না। সাদাফ বলে চুপচাপ গাড়িতে বসে থাকো। আজকে স্কুলে যাচ্ছিস না, আজকে সারাদিন তুই আমার সাথে থাকবি, আমার সাথে ঘুরবি। নূর মনে মনে খুশি হয়ে গেল। জীবনে এই প্রথম সাদাফ ভাই ওকে একা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও নিজে থেকে। সাথে সাথে নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি অনেক দূরে, যেখানে ইচ্ছে হয় সেখানে যাচ্ছি, গেলেই দেখতে পারবি। নূর আবারও প্রশ্ন করলো। আচ্ছা আমরা কেন যাচ্ছি? সাদাফ বিরক্ত হলো নূরের উপর, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, পরকীয়া করতে যাচ্ছি, বললাম না তোর সাথে এখন থেকে আমি পরকীয়া করব। বউ তো কাছে যেতে দেয় না, তাই বউ যতদিন আমাকে কাছে টেনে না নিবে ততদিন তোর সাথে পরকীয়া করব। সাথে সাথে নূরের হাসি মুখটা চুপচাপ হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, সাদা ভাই বিয়ে তো করেনি, তাই বউ নেই। কিন্তু বউ কাকে বলে? সাবাপুকে? কিন্তু সাবা কতদিন ভরা সাদাব ভাইয়ের হাত ধরে চিপতে থাকে,
তাহলে এটা কেন বলে বউ কাছে যেতে দেয় না? নূর সরমনে সাদাফের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আচ্ছা, আপনার বউকে আর আপনার বউ আপনাকে কাছে যেতে দেয় না কেন? সাদাফ মুচকি হাসলো, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, কি জানি, বউটা কাছে গেলে খালি ছাড়ন ছাড়ন বলে। বউটা একটু তো কাছে গেলে ভয় পায়, কান্না করে। পুরা কপাল, বুঝলি? কে জানে বউ কবে ছাড়ন ছাড়ন না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। সাদাফের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল, সাথে সাথে মাথা অন্য দিকে ঘুরিয়ে গাড়ির বাইরে তাকিয়ে রইল। সাদাফ মুচকি এসে গাড়ি চালানোতে মনোযোগ দিল। ঠিক আধা ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি এসে থামলো একটি হসপিটালের বাইরে। নূর জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? হসপিটালে কেন? সাদাফ সাথে সাথে গাড়ি থেকে নেমে নূরের সাইডে এসে দরজা খুলে দিয়ে বলল, আগে নাম, ভেতর গেলে দেখতে পারবি কেন এসছে। নূর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তারপর সাদাফ নূরের এক হাত ধরে ধীরে ধীরে হসপিটালের ভেতর এগিয়ে গেল। ধীরে ধীরে সাদাফ নূরকে নিয়ে একটা কেবিনের সামনে আসলো। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নূরকে দেখতে পেল সাবা কেবিনের ভেতর বসে ফল কাটছে। বেডে শুয়ে আছে একজন বৃদ্ধ মহিলা। নূর অবাক হলো, সাথে অবাক হলো সাবা। সাদাফ বলে আসেনি, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেল সাবা। নূর অবাক হলো, সাথে সাথে অভিমান হলো একটু। তাহলে সত্যি সত্যি উনি সাবাপুর সাথে দেখা করতে এসছে? তাহলে আমায় কেন সাথে নিয়ে এসছে? মনে মনে ভাবতে লাগলো নূর। মনে মনে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি সাবাপুকে ভালোবাসেন। বসুন্ধরা সিটিতে নেমে লাঞ্চ করতে এলো সাইমন ও রিমা। মেনু দেখে সাইমন বলছে, তুই ইচ্ছে করে আমাকে এখানে এনেছিস না? দেখ এক একটা সেট মেনুর দাম কত করে। তোকে তো আমি সেট মেনুর বেশি খাওয়াতে পারবো না। দেখ এক একটা 600-700 করে। 14,000 টাকা তুই এখানে নষ্ট করবি হারামজাদি। উফ, তুমি থামবে? আমি তো বলেছি আমার কাছে কিছু টাকা আছে। এরকম করছো কেন? সব সময় কি বের হওয়া হবে? বলল রিমা। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, তুই সবসময় বের হবি। তুই আমার পকেট কাটার ধান্দা করেছিস। তোর ভাইয়ের থেকে কিছু টাকা নিয়েছিলাম বলে সেই টাকা কিভাবে তুই ধ্বংস করবি, এটাই তোর মিশন। এই মুহূর্তে দেখিয়ে দিলে তোর মতো বউ যার কপালে জুটবে তার আর পকেটে কিছু থাকবে না। বেশি বেশি বলছো কিন্তু। আর যাদের টাকায় এত বড় বড় কথা বলছো, আমার বাপ চাচার ভাইয়ের টাকায়, মনে রাখো। এক মিনিট, তোর বাপ চাচা ভাই হলে আমার কি? আমার কি সম্বন্ধী শ্বশুর আর তালই লাগে? বেয়াদ্দপ। একে তো ওই চিংড়ি মাছের মতো পেট নিয়ে 1400 টাকা এখানে নষ্ট করবে, অথচ 200 টাকা হলে তোরে আমি বাইরে খাওয়াতে পারতাম। শুধু শুধু তুই আমার টাকাগুলো নষ্ট করলি। তুই থামবি? কোন কুক্ষণে যে তোর মতো একটা ছ্যাঁচড়ার সাথে প্রেম করতে আসছিলাম। প্রেমিক একটু ভালো মন্দ খাবে না, সেটা সহ্য হচ্ছে না। এখনো তো এটা বলিনি আমাকে শপিং করিয়ে দাও। শপিং করানোর কথা বললে তো তুই ঠাডা পড়ে মরে চাইতে। কিপটা কোথাকার। আমার ঠেকা লেগেছে তোকে শপিং করানোর। তুই এখনো আমার বউ হোস নাই। তুই কি রাতে আমার সাথে ঘুমাবি যে তোকে আমি শপিং করে দিব? একটু একটু কাজ করস, সেজন্য তোকে খাওয়াচ্ছে আর মুভি দেখাচ্ছে। যদি এর থেকে বেশি কিছু করিস তাহলে বেশি কিছু দেবো। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, বলল, কি বললি তুই শয়তান? রাতে তোর সাথে ঘুমাবো, তোর সাথে এর থেকে বেশি কিছু করব। তোর মতো ফকিরের সাথে এখানে খেতে এসেছি, এটাই বেশি। ফকির কোথাকার। এদিকে হসপিটালে মনমরা হয়ে বসে আছে নূর। সাদাফ এগিয়ে গিয়ে সাবার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, খালাম্মা, এখন কেমন আছেন? সাবার মা ধীরে ধীরে চোখ খুলে বলল, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? সাদাফ উত্তরে বলল, আমি ভালো আছি খালাম্মা, দুঃখিত গতকাল মোবাইলটি বন্ধ হয়ে গেছিল, তাই আমি সময় মতো আসতে পারিনি। তবে আপনার যে কোনো বিপদ হয়নি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। নূর অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। মোবাইলটা তো বন্ধ হয়নি, নূর ইচ্ছে করে বন্ধ করে রেখেছিল। তাহলে মিথ্যে কেন বললো? নূরকে বাঁচাতে, নাকি প্রেমিকা রাগ করবে তাই রাগ থেকে বাঁচতে? এসব ভাবনার মধ্যে হঠাৎ সাদাফ বলল, নূর, এখানে আয়। নূর তাকালো সাদাফের দিকে। সাদাফ বলল, শুনিস নি? এখানে আয়। নূর চেয়ার ছেড়ে উঠে কাছে গেল সাদাফের। সাদাফ বলল, খালাম্মা, এই যে নূর, আমার চাচাতো বোন। নূর, উনি হচ্ছে তোমার সাবা আপুর আম্মু। উনি অসুস্থ ছিলেন গতকাল থেকে, এখন মোটামুটি সুস্থ। কথা বল। এরই মধ্যে ফল কেটে নিয়ে আসলো সাবা। নূরের সামনে দিয়ে বলল, নূর বসো, এখানে চুপটি করে ফল খাও। নূরের ভেতর কোথাও একটু অপরাধবোধ কাজই করছিল। নূর ইচ্ছে করে ফোনটা বন্ধ করে রেখেছে। নিশ্চয় সাবা আপু তা জানে, তাও কিছু বলছে না কেন? নূর বলল, আমি এখন ফল খাবো না। একটু খাও, ফল খেলে খারাপ না ভালো।
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বুদ্ধি বাড়ে। নূরের এখন ভীষণ খারাপ লাগছে। মনে মনে ভাবছে সাবা আপু কেন এত ভালো ব্যবহার করছে। নূর তো আরও খারাপ করেছে, ফোনটা বন্ধ রেখেছিল। সাবা আপু জেনে শুনে কেন কিছু বলছে না নূরকে। সাদাব জানে ছোট্ট নূরের মনের মধ্যে এখন কি চলছে, তাই সাদাব উঠে এসে একটি আপেল মুখে নিয়ে বলল, নূর, খাচ্ছিস না কেন? কে তো ভাবছিস? ছোট্ট মাথায় এত জোর দিতে হবে না, কিছু ভাবতে হবে না, চুপচাপ খা। একটু পরে আমরা বের হব, এক জায়গায় যাব। নূর মাথা তুলে তাকালো সাদাফের দিকে। এক জায়গায় যাব মানে এখানেই শেষ না? আবার কোথায় নিয়ে যাবে? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাব জানে এখানে আসায় নূর খুব বেশি একটা খুশি হয়নি, কিন্তু এখানে আসাটা উচিত ছিল। ভদ্রতার খাতিরে হলেও আসা উচিত ছিল। আর নূরেরও নিজের চোখে দেখা উচিত ছিল সাবার আম্মু যে আসলে অসুস্থ, ও যে কাজটা করেছে সেটা ঠিক করেনি। এখান থেকে বের হয়ে আজ সারাদিন নূরকে নিয়ে ঘুরবে, এই প্ল্যান অবশ্য এখনও নূর জানে না, তাই হয়তো মনমরা হয়ে বসে আছে। বের হয়ে যখন বলবে ঘুরতে যাওয়ার কথা তখন খুশি হয়ে যাবে। এটাই সারপ্রাইজ থাকুক নূরের জন্য, তাই আর কিছু বলল না সাদাফ। এদিকে নূর ভাবতে লাগলো, আবার কোথায় নিয়ে যাবে? সাথে কি সাবা আপুও যাবে? নিশ্চয়ই তারা ডেটিংয়ে যাবে, সাথে আমায় কেন নিবে? লাঞ্চ করে মুভি দেখার জন্য টিকিট কাটতে দাঁড়িয়েছে সাইমন। টিকিট কাটতে গিয়ে দেখে টিকিটের প্রাইস 600+। দুজনের জন্য টিকিট প্রাইস পড়বে 1200 টাকা। পপকর্ন নিতে হলে দুজনের জন্য কোল্ড কফি এবং পপকর্ন লাগবে প্রায় আরও 1000+। সাইমন তাকালো রিমার দিকে, ইশারা করে বুঝালো টাকা দে। রিমা পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কত টাকা লাগবে? সাইমন ফিসফিস করে বলল, আরও 1200 টাকা দে। 1200 টাকা? তাহলে তো আমার টাকা দিয়ে আমি ঘুরে ফিরে খেয়ে এলাম, তুই আমার পিছনে কি খরচ করলি? এখন মান সম্মানের ফালুদা করিস না বোন, আমার না বোন ভালো, তাড়াতাড়ি টাকা বের কর। মানুষজন চেয়ে আছে, সামনের জন গেলে আমার সিরিয়াল। টাকা দিতে না পারলে মান সম্মান শেষ হয়ে যাবে, এক্ষুনি টাকাটা দে। বলল সাইমন। রিমা কোনো কথা না বলে চুপচাপ টাকা বের করে পাশে গিয়ে দাঁড়ালো। সাইমন চুপচাপ টিকিটটা কাটার জন্য সিরিয়ালে দাঁড়ালো। এদিকে হসপিটালে বসে আছে নূর এবং সাদাফ। সাবা ওর আম্মুর জন্য কিছু ফল ফ্রুটস কেটে সামনে দিয়ে এসেছে। সাদাফ এবং নূরের সাথে বসলো। সাদাফ সাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করিস না প্লিজ, ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাকে যখন বলেছে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, আমি আসলে ফোনের কাছে ছিলাম না। সাবা যদিও বাচ্চা না, বুঝতে পারছে সমস্যাটা কি, তবে এই সমস্যাটার জন্য তো সাদাফ এবং ও নিজেই দায়ী। ছোট বাচ্চা নূরের ব্রেন নিয়ে যে খেলেছিল দুজন, ওর কাছে যা ভালো মনে হয়েছে তাই করেছে। সাবা তাই বলল, সমস্যা নেই, এই সমস্যা তো মিটমাট হয়ে গিয়েছে, এটা নিয়ে এত টেনশন করতে হবে না। নূর, তুমিও মন খারাপ করো না, বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে এই কাজ করনি। হয়তো সাদাব ছিল না আশেপাশে, তাই তুমি বলতে ভুলে গিয়েছ। কোনো সমস্যা নেই, বিপদ যেহেতু হয়নি, তাই এটা নিয়ে আমাদের আর কথা না বলাই ভালো। নূর সাবার দিকে তাকালো, মুচকি হাসলো, কিন্তু আসলে ওর ভেতরে অনেক অপরাধবোধ কাজ করছে। নূরের যত কিছুই হয়ে যাক, সাবা আপুর আম্মু অসুস্থ ছিল, তার ব্লাডের প্রয়োজন ছিল। আল্লাহ না করে যদি নূরের জন্য কিছু গাফলতির জন্য আজ সাবা আপুর আম্মুর কিছু হয়ে যেত, তাহলে নূর কি কখনো নিজেকে ক্ষমা করতে পারতো না? যত কিছু হোক, ব্যক্তিগত স্বার্থের জন্য একজন মানুষকে কষ্ট দেবে নূর? এরকম মন মানসিকতার মেয়ে না সে। তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। এদিকে সাদাফ সাবার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা এখন উঠি, আমাদের এক জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বলে নূরকে বলল, না, আরেকদিন আসবো, আজকে উঠি। চল, খালাম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসে। সাবার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সাদাফ এবং নূর বের হয়ে গেল। গাড়িতে বসে নূর জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ, গেলে বুঝতে পারবে। চোখ বন্ধ করে শুয়ে থাক, চোখ করে দেখবি আমরা চলে এসছি। কেন শুয়ে থাকবো কেন? সাদাফ নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ছোটবেলায় কোথাও গেলে তো রাস্তায় আমার কোলে শুয়ে পড়তে, এখন সিটে বসে আছিস, তাই ভাবলাম তুই তো ঘুমিয়ে যাবি। মোটেও না, বড় হয়েছি আমি এখন, এখন কোথাও গেলে আমি ঘুমিয়ে যাই না। সাথে সাথেই সাদাফ নূরের দিকে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলো। বলল, হ্যাঁ, বড় তো হয়েছিস, আগে তো আমার কোলে বসে যেতে, এখন তো আমার কোলে বসে যাস না, আলাদা সিট লাগে তোর। নূরের চোখ দুটো সরু করে তাকালো সাদাফের দিকে, তারপর অন্যদিকে ঘুরে চেয়ে থাকলো। লোকটা কথায় কথায় শুধু তাকে লজ্জায় দেয়। কি দরকার এসব বলার যে আগে কোলে করে যেত?
নূরের বুঝি এইসব শুনে লজ্জা লাগে না। কিছুক্ষণ ড্রাইভ করার পর পর ওরা চলে আসলো একটি ছোট ফার্ম হাউসের মধ্যে। এই ফার্ম হাউসটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের তৈরি, সন দিয়ে ছোট ছোট কুটির ঘর করা, পুকুরে বাঁধানো। সেখানে মাছ পালা হয়, সেই মাছ ধরবে বড়শি দিয়ে এবং সেই মাছ রান্না করে ওরা দুপুরে লাঞ্চ করবে, নৌকা করবে, খালি পায়ে ঘাসের উপর হাঁটবে। আশেপাশে শুধু গাছপালা আর ছোট ছোট পুকুর তৈরি করা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে বড়শি দিয়ে সাদাপ মাছ ধরবে, সেই মাছ ওরা রান্না করবে, করে নিজেরাই খাবে, যেন চড়ুই ভাতি হচ্ছে। নূরের কাছে ভীষণ ভালো লাগছে এই চড়ুই ভাতি প্রোগ্রামটি। সাদাফের কাছে এসে বলল, চলুন তাহলে, তাড়াতাড়ি মাছ ধরবেন আর আমরা মাছ রান্না করব। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তুই মাছ কাটতে পারিস? আপনি কাটবেন, আমি রান্না করব। মাটির চুলে রান্না করতে হয়, তুই আগুন জ্বালাতে পারবি? আপনি আগুন জ্বালিয়ে দিবেন, আমি রান্না করব। সব কিছু আমি করে দেবো। তাহলে তুই কি চুলার পাশে বসে থেকে বলবি আমি রান্না করছি? বলতে বলতে এই কেয়ারটেকার বড়শি নিয়ে চলে আসলো, বলল, ভাই এই যে বড়শি আপনি রেডি করতে বলেছিলেন, এই নিন, বসে বসে মাছ ধরুন। একটু পর আরও রোদ উঠবে, তখন আর বসে মাছ ধরতে পারবেন না। সাদাফ সাথে সাথে বড়শি নিয়ে নূরের এক হাত ধরে পুকুর পাড়ে চলে গেল। ঘাটলায় বসে সুন্দর করে মাছ ধরার জন্য বড়শি ফেললো পানিতে। নূর বারবার মাথায় এদিক ওদিক করে দেখার চেষ্টা করলো মাছ উঠছে না কেন। এখন বলো, কি ব্যাপার, মাছ কেন ধরছেন না? কতক্ষণ আগে বড়শি ফেলেছেন। মাছ ধরা পড়লে বড়শি নড়বে, চুপ করে বসে থাক। মনে হয় কোনো সমস্যা হয়েছে, আপনি মনে হয় পারছেন না। দাঁড়ান, আমি দেখে আসছি। বলেই সাদাফের বলার জন্য অপেক্ষা না করে সাথে সাথে দুই সিঁড়ি নিচে নামতেই থাপ্পাস করে পড়ে গেল পানিতে। নূরের আইডিয়া ছিলই না দুই সিঁড়ি পর আর সিঁড়ি নেই, পানিতে পড়ে যাবে। সাদাফ তড়িঘড়ি করে বড়শি ফেলে নূরকে তুলে বলল, কোথায় ব্যথা পেয়েছিস নূর? না, নিচে মাটি, কিন্তু আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছে। সাদাফ হাঁপ ছেড়ে বাঁচল। বেশি গভীরতা নেই সিঁড়ি নেই, কিন্তু মাটি দিয়ে উঁচু করা ছিল, সেখানে নূর পিছলে পড়েছে। তারপর আশেপাশে তাকালো, তাকে দেখলো ওয়াশরুম সব বাইরে, তাও একটু খোলামেলা। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে কাপড় চোপড় নেই, নিয়ে আসেনি। এখন কি পরবে নূর? সম্পূর্ণ শরীর ভিজে গিয়েছে। নূরের শরীরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো সাদাফ। তারপর সাদাফ ওর গায়ে শার্টটা খুলে ও সাথে সাথে নূরের কুড়ি দিয়ে বলল, এটা এইভাবে সুন্দর করে ধরে রাখবে, শার্ট যেন শরীর থেকে না সরে। আসলে পানিতে ভেজার কারণে নূরের শরীরের গায়েগুলো মোটামুটি দৃশ্যমান, তাই সাদাফ শার্ট দিয়ে ওকে ঢেকে দিল। এদিকে সাদাফ খালি গায়ে সাদাফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের শরীরে এভাবে নূরকে চেয়ে থাকতে দেখে সাদাফ বলল, এই মুহূর্তে এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর জন্যই তো খুললাম। তুই খারাপ দৃশ্য দিয়ে আমার শরীরটাকে গিলে খাচ্ছিস, চোখ সরা। কখন আমি চোখ দিয়ে গিলে খেলাম? আমি শুধু দেখলাম আপনার গায়ে কোনো কাপড় চোপড় নেই। তারপর কাঁপতে কাঁপতে বলল, কোথায় গিয়ে চেঞ্জ করব? আমার তো শীত লেগে যাচ্ছে। আচ্ছা, আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি, তাহলে পরবো কি? সাদাফ কেয়ারটেকারের সাথে কথা বলে এখানে যে ফিমেল কেয়ারটেকার আছে তার কাছ থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ড্রেস নিল। বিনিময়ে 1000 টাকার একটি নোট দিল। ড্রেস নিয়ে একটি ছোট্ট রুমে প্রবেশ করলো নূরকে নিয়ে। নূর পুরো রুমের এদিক ওদিক তাকিয়ে বলল, এখানে তো ওয়াশরুম নেই, চেঞ্জ করব না? সাদাফও জানে এই রুমের ভেতরে কোনো ওয়াশরুম নেই, তাই বলল, এখানে চেঞ্জ কর, আমি বাইরে যাচ্ছি। না না, আপনি বাইরে গেলে আমার ভয় লাগে, শীতকিনি নেই তো। তাহলে আমার সামনে চেঞ্জ করবি, ভয় পাবি না? নূরের সাথে সাথে মাথা নিচু করে ফেললো, তারপর বলল, না, ভয় পাবো না, তবে লজ্জা পাবো। সাদাফ নূরের দিকে তাকালো, তাকে বলল, ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, তাড়াতাড়ি চেঞ্জ কর। বলেই সাথে সাথে সাদাফ চোখ বন্ধ করলো। নূর সাদাফের দিকে তাকিয়ে দেখ সত্যি সত্যি সাদাফ চোখ বন্ধ করে আছে, তাই ধীরে ধীরে শার্টটি খুলতে লাগলো। অমনি সাদাফ বলে উঠল, 2 মিনিটের মধ্যে যদি চেঞ্জ করতে না পারিস, 2 মিনিট পরে আমি চোখ খুলে ফেলবো। এরপর যা হবে এর জন্য আমাকে দোষ দিতে পারবি না। মুভি দেখছে রিমা ও সাইমন। শেষমেশ একটা পপকর্ন এবং 2টো কোল্ড কফি নিয়েছিল। পপকর্ন একবার রিমা খাচ্ছে, একবার সাইমন খাচ্ছে। রিমা হাত দিয়ে দেখলো পপকর্ন নেই। রিমা বলল, কি রে, সবগুলো শেষ করে ফেলেছো? মুভি মাত্র এখন শুরু হলো, তারপর পুরো মুভি আমরা কি দেখে খাবো? সবচেয়ে তুমি আগে রাক্ষসের মতো খেয়ে ফেললে।
কিছুক্ষণ আগেই না লাঞ্চ করে এলাম, তারপর তোমার এত ক্ষুধা কিভাবে লাগে? তুমি একেবারে সবগুলো পপকর্ন খেয়ে ফেললে। যাও এখন আবার কিনে নিয়ে আসো। রেগে মেগে বলল রিমা। মামা বাড়ির আবদার তো, এত খাওয়া লাগবে না, চুপচাপ মুভি দেখ। বলল সাইমন। রিমা রেগে মেগে চুপচাপ তাকে রইল সাইমনের দিকে, মনে মনে বলল, মুভি দেখে শুধু বের হয়নি, তোমার 12টা বাজাবো। এখানে এত মানুষদের কিছু বলতে পারছি না। চুপচাপ মুভি দেখায় মনোযোগ দিল রিমা। এদিকে 2 মিনিটের মাথায় হঠাৎ করে চিৎকার করে উঠল নূর। সাথে সাথে চোখ খুলল সাদাফ। চোখ খুলে সাদাফ ভ্যাবাচাকায় খেয়ে গেল নূরের অবস্থা দেখে। স্কুল ড্রেস ক্রস বেল্ট খুলে ফেলেছে নূর। সাদা স্কুল কামিজের ভেতরে সবকিছু দৃশ্যমান। তার থেকে ড্রেসের অল্প কিছু অংশ চেন খুলে নিচে ঝুলিয়ে রেখেছে। ঠিক এমন সময় চিৎকার করতে করতে নূর দৌড়ে এসে জড়িয়ে ধরল সাদাফকে। সাদাফ অবাক হয়ে তাকিয়ে গেল নূরের অবস্থা দেখে। কি বলবে বুঝতে পারছে না। এদিকে সাদাফকে জড়িয়ে ধরে সমান তালে লাফাচ্ছে নূর আর চিৎকার করতে সে শুধু বলছে, পোকা পোকা, তাড়াতাড়ি সরো পোকা। একটু এই দিক থেকে ওই দিক তাকিয়ে দেখলে একটা পোকা ছিল, কিন্তু মাত্রই উড়ে গেল। নূরের কাঁধ থেকে জামা নিচে পড়ে আছে, অন্তর্বাসের ফিতা সম্পূর্ণ দৃশ্যমান। এদিকে নূর সমান তালে লাফিয়ে যাচ্ছে পেছনে, জামার চেন পুরোটা খোলা। নূর বলল, কাঁধে পোকা সরাও। কোথায় পোকা? কাঁধে মাত্র দেখেছি, কাঁধে একটা পোকা। নূর সাদাবকে জিজ্ঞেস করলো, গিয়েছে পোকা, গিয়েছে। না যায়নি, এখনো আছে। নূর আরো জোরে জড়িয়ে ধরলো সাদাব। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে নূরের উন্মুক্ত পিঠে হাত রাখলো। বলল, পোকা আছে, চুপ কর, আমি সরিয়ে দিচ্ছি। অথচ পোকা নেই। পোকা এর আগেও চলে গিয়েছে। ধীরে ধীরে নূর শান্ত হচ্ছে। হঠাৎ উন্মুক্ত পিঠে সাদাবের হাত পড়া। নূর যেন সতর্ক হয়ে গেল। সাথে সাথে সাদাবকে খামচে ধরলো নূর। সাদাব ধীরে ধীরে বলল, নড়াচড়া করিস না, পোকা সরিয়ে দিচ্ছে। বলে নূরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রইল। নূর ধীরে ধীরে যেন সাদাফের উষ্ণ স্পর্শে গলে যেতে থাকলো। আরো জোরে জড়িয়ে ধরো সাদাফকে। এমনি নূরের শরীর ঠান্ডা লাগছে, ভেজা ছিল তার উপরে। সাদাফের শরীর উষ্ণতায় যেন আরাম পেল নূর। সাদাফকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো নূর। সাদাফ উপরের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নিঃশ্বাস ছাড়লো। তারপর ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে নূরকে একটু ছেড়ে বলল, পোকা ফেলে দিয়েছে, চলে গিয়েছে, জামা কাপড় ঠিক কর। বলেই নূর সরে যাবে। ঠিক এমন সময় সাদাফ নূরের জামার কাঁধের অংশটুকু তুলে দিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করো না, আমি বাইরে দাঁড়াচ্ছি, এই মুহূর্তে আমি ভেতরে থাকতে পারবো না, বোঝার চেষ্টা কর। বলে সাথে সাথে পর্দা সরিয়ে সাদাফ বাইরে গিয়ে পর্দা ঠিক করে দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে। নূর চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে রইল, যেন বুঝতে পারলো সাদাফ ভাইয়ের শেষে বলা কথাটুকু। সাদাফ ভাইয়ের বাইরে দাঁড়িয়ে ভাবছে, কবে বড় হবে নূর? কেন ওঠার যে কোনো অবস্থা আমার কাছে চলে আসে? কেন আমি এটা বুঝতে পারো না? আমি এখন শক্ত সমর্থ একটা পুরুষ, ওর স্বামী হই ওর। ও জানে না, কিন্তু আমি তো জানি ও আমার বিবাহিত স্ত্রী। নিজেকে কিভাবে আমি সংযত করে রাখি, কতটুকু কষ্ট হয় আমার, সেটা কি ও মেয়েটা জানে? কেন তুই বড় হচ্ছিস না নূর? কেন তুই তোর উপরে আমার অধিকারটাকে বুঝতে পারছিস না? কথাগুলো মনে মনে ভাবছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে সাদাফ। এমন সময় কাপড় চোপড় চেঞ্জ করে ধীরে ধীরে রুম থেকে বের হলো নূর। সাথে সাথে সাদাফ তাকালো নূরের দিকে। পিঙ্ক কালারের সুতি একটি তাঁতের ড্রেস পরেছে নূর, ভারী মিষ্টি লাগছে দেখতে। ড্রেসটা এই ফার্ম হাউসেরই যে কেয়ারটেকার মেয়েটি আছে তার। নূরের আজকে ভীষণ লজ্জা লাগছে। বারবার থেকে থেকে মনে পড়ছে একটু আগে দৃশ্য। উন্মুক্ত পিছে সাদাফের হাত ভাবতে শিহরিত হচ্ছে শরীর মন। তাই সাদাফের দিকে আর চোখে তাকালো নূর। সরাসরি যেন তাকানোর সাহস করতে পারছে না। মুভি দেখা শেষ করে বের হয়ে এলো শপিং মলে দাঁড়ানো রিমা বলল, এসির নিচে বসে থাকতে থাকতে মাথাটা ঠান্ডায় ব্যথা হয়ে গেছে, যাও কফি নিয়ে এসো। সাইমন তাকালো রিমার দিকে বলল, তুই জানিস এখানে কফি কত করে? 250 টাকা করে, মানে দুজনে 500 টাকা কফি। কফি কিনে খেলে যাওয়ার সময় ভাড়া পাবো কোথায়? সিএনজি জায়গায় রিক্সা করে যেতে হবে। সিএনজির জায়গায় রিক্সা করে যেতে আমার কোনো সমস্যা নেই, তবে আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি মন খুলে প্রাণ খুলে ঘুরবো। টাকার কথা পকেটের কথা চিন্তা করতে হবে না, যাও দুটো কফি নিয়ে এসো। তুই কি আজকে ঠিক করে এসেছিস আমার পকেটে একটা টাকাও রাখবি না?
ঘটনা কি বলতো? তুই কি ভেবেছিস আমার পকেটে টাকা থাকলে আমি কোনো মেয়েদের নিয়ে ঘুরে বেড়াবো এজন্য? প্রশ্ন করলো সাইমন। সরু চোখে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, হ্যাঁ, এই জন্যই। পকেটের টাকা কেন দরকার ছিল? কেন 3,000 টাকা নিয়েছিলে ভাইয়ার কাছ থেকে কাউকে নিয়ে ঘুরতে যেতে? আমাকে তো জীবনে 20 টাকা জিনিসও কিনে এনে দাও না। তোকে 20 টাকা জিনিস কিনে দিতে হবে কেন? তুই যেখান থেকে টাকা পাস আমি তো সেখান থেকে টাকা পাই। আর আমি কি ইনকাম করি যে তোকে 20 টাকার জিনিস কিনে দেবো? এমনি তোর বাপ চাচা আমাকে দেয় না, টাকাগুলো তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছে। ঠিক আছে, ভাই টাকা দিয়েছে আর তার বোন আজকে সব শেষ করে দিল। এখন আমি যে ফকির ছিলাম সেই ফকির হয়ে ঘুরতে হবে। কই ভেবেছিলাম আজকে জীবনের প্রথম প্রেম, প্রথম ডেটিং। 20 টাকার বাদাম কিনে পার্কে তোর কাঁধে মাথা রেখে বসবো, তুই বাদাম চলবি আর আমি খাবো। রোমান্স তো হইলই না, মাঝখানে ছবি দেখে মাথা ব্যথা করে এখন আবার কফি খেতে হবে। বললো সাইমন। রিমা অবাক হয়ে বলল, রোমান্সের হলো না মানে? 3 ঘন্টা যে হাত ধরে বসেছিলি, তোকে যে হাত ধরে বসে থাকতে দিলাম, ফ্রি ধরে বসে থাকবি? কি বললি? তোর হাত ধরে বসার জন্য আমার এত টাকা খরচ করতে হবে? আগে বলতি এত দামি হাত ধরতাম না।